বিষয়টা ভাবতে কেমন লাগে? ধরুন এমন একটা অনুভূতির কথা, কারোর হয়তো গভীর প্রেমে পড়ার অনুভূতি বা জীবনের খুব বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত। হুম, যেখানে মনে হয় যে এই সিদ্ধান্তটা পুরোপুরি তার নিজের। হ্যাঁ, ঠিক তাই। মনে হয় এটা সম্পূর্ণ নিজস্ব একটা পছন্দ। কিন্তু হঠাৎ যদি জানা যায় যে এই প্রেম, আকাঙ্ক্ষা বা সিদ্ধান্তগুলোর পেছনে স্বাধীন কোনো হাতি নেই। মানে এগুলো পুরোটাই কোটি কোটি বছর ধরে চলে আসা এক অন্ধ জৈবিক অ্যালগরিদমের ফসল মাত্র। ঠিক, শুনলেই কেমন যেন একটা ধাক্কা লাগে, তাই না? আর ঠিক এই ধাক্কাটাই, মানে আক্ষরিক অর্থেই একটা বিশাল মনস্তাত্ত্বিক ধাক্কা খেয়েছিল ভিক্টোরিয়ান যুগের মানুষ। একদম। সালটা ছিল 1859, যখন চার্লস ডারউইনের দ্য অরিজিন অফ স্পিসিস প্রকাশিত হয়। হ্যাঁ, আজকের এই গভীর তথ্য অনুসন্ধানে আমরা মূলত এটাই দেখব যে বিজ্ঞানের এই একটা যুগান্তকারী বই কিভাবে তৎকালীন সমাজ, ধর্ম আর মানুষের নিজের সম্পর্কে ধারণাকে একেবারে ধুসিয়ে দিয়েছিল। এবং সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা হলো, আমরা শুধু এই বৈজ্ঞানিক তত্ত্বগুলোর শুকনো আলোচনা করব না। এই তত্ত্বগুলোকে যেমন তার টেস অফ দি ডিউ অরবারভেলস বা ফার ফ্রম দি ম্যাডিং ক্রাউড উপন্যাসে জলজন্ত মানুষের জীবনের গল্পে রূপ দিয়েছেন। বিজ্ঞান আর সাহিত্যের এমন একটা অভূতপূর্ব মিলন সত্যি দারুণ একটা বিষয়। আচ্ছা, বিষয়টির একটু গভীরে যাওয়া যাক। 1859 সালের আগে তো মানুষ নিজেকেই পৃথিবীর বা বলা যায় পুরো মহাবিশ্বের কেন্দ্রবিন্দু ভাবত, তাই না? শুধু কেন্দ্রবিন্দু নয়, মানুষ বিশ্বাস করত যে তারা এই পুরো মহাবিশ্বের সবচেয়ে বিশেষ, সবচেয়ে আদরের সৃষ্টি, মানে একটা নিখুঁত ডিজাইনের চূড়ান্ত রূপ। হুম, ঈশ্বরের নিজের হাতের সৃষ্টি। ঠিক। ডারউইনের বইটা প্রকাশিত হওয়ার আগের দিন পর্যন্ত ভিক্টোরিয়ান সমাজের বিশ্বাস ছিল ঈশ্বর প্রতিটি প্রাণীকে আলাদা আলাদাভাবে পরম যত্ন নিয়ে তৈরি করেছেন, আর সেটা শুধুমাত্র মানুষের সেবার জন্যই। কিন্তু ডারউইন এসে পুরো ধারণাটাই উল্টে দিলেন। একদম। তিনি যখন বললেন যে না, মানুষ আলাদা কিছু নয়, সেও ওই বানর বা অন্যান্য প্রাণীর মতোই প্রাকৃতিক নির্বাচনের এক দীর্ঘ, মানে অত্যন্ত দীর্ঘ প্রক্রিয়ার ফসল। এটা তো তৎকালীন সমাজের জন্য শুধু বিজ্ঞানের জগতে কোনো আবিষ্কার ছিল না। একেবারেই না। এটা ছিল মানুষের আত্মপরিচয়ের এক চরম সংকট। মানুষ হঠাৎ করেই যেন সেই রাজকীয় সিংহাসন থেকে ছিটকে পড়ল। আবিষ্কার করল যে সে প্রকৃতির এক বিশাল, আদিম ও চলমান প্রক্রিয়ার সামান্য একটা অংশ মাত্র। হ্যাঁ, আর এই যে মানুষ বুঝতে পারল তারা প্রকৃতির নিয়ন্তা নয়, বরং তারা নিজেরাই প্রকৃতির নিয়মের অধীন, এই বোধটাই কিন্তু সাহিত্যে একটা বিশাল পরিবর্তন নিয়ে আসে। এই জায়গাটাতেই আমার মনে হয় টমাস হার্ডির লেখাগুলো এতটা শক্তিশালী হয়ে ওঠে। আমি তার উপন্যাসগুলো পড়ার সময় খেয়াল করেছি, সেখানে প্রকৃতি, মানে প্রকৃতি শুধু কোনো সুন্দর ব্যাকগ্রাউন্ড বা দৃশ্যপট নয়। হুম, প্রকৃতি সেখানে অনেক বেশি সক্রিয়। রাইট, প্রকৃতি সেখানে রীতিমতো একটা ভয়ঙ্কর জীবন্ত চরিত্র। ডারউইন তার বইয়ের শেষে একটা বিখ্যাত রূপক ব্যবহার করেছিলেন না, ওই যে এনট্যাঙ্গেলড ব্যাংক বা লতাপাতায় ঘেরা তীরের রূপক। হ্যাঁ, হার্ডির সাহিত্যে ওই রূপকের প্রভাবটা ছিল মারাত্মক। ডারউইনের ওই এনট্যাঙ্গলড ব্যাংকের ধারণাটা যদি আমরা একটু ভাঙি, তাহলে দেখব তিনি আসলে কি বলতে চাইছেন। তিনি তো নদীর তীরের একটা শান্ত দৃশ্য তুলে ধরেছিলেন প্রথমে। ঠিক। আমরা যখন তাকাই, কত সুন্দর সবুজ গাছপালা, পাখি, পোকামাকড় দেখি, মনে হয় আহ, কি চমৎকার একটা শান্ত পরিবেশ। কিন্তু ডারউইন বলছেন ওটা কোনো শান্ত পরিবেশ নয়। একদমই না। ওই মাটির নিচে, ওই লতাপাতার আড়ালে প্রতিনিয়ত চলছে। টিকে থাকার একটা নিষ্ঠুর, নীরব যুদ্ধ। এক্স্যাক্টলি। এক গাছ অন্য গাছের আলো কেড়ে নিচ্ছে, এক প্রাণী অন্য প্রাণীকে খাচ্ছে। পুরো প্রকৃতি একটা জটিল জালের মতো একে অপরের সাথে যুক্ত, কিন্তু সবাই বাঁচার জন্য লড়াই করছে। এবং টমাস হার্ডি ডারউইনের এই ফিলসফিটা পুরোপুরি গ্রহণ করেছিলেন। আহা! আর উপন্যাসে আপনি আর কখনো এই পুরনো রোমান্টিক শান্ত প্রকৃতির দেখা পাবেন না। উম, এই মুহূর্তে ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড উপন্যাসের একটা নির্দিষ্ট দৃশ্যের কথা মনে পড়ছে আমার। ব্যাতসেবা যখন সেই জলাভূমি বা হলতে গিয়ে পৌঁছায়। ওহ, সেই ভয়ঙ্কর সুন্দর দৃশ্যটা! হ্যাঁ, সেখানকার বর্ণনাটা হার্ডি যেভাবে দিয়েছেন, জায়গাটা একই সাথে অসম্ভব সুন্দর আবার চরম বিষাক্ত। হার্ডি সেখানে লাল রঙের ছত্রাকগুলোর বর্ণনা দিচ্ছেন এমনভাবে যেন মনে হচ্ছে ওগুলো কোনো ক্ষতস্থান থেকে বেরিয়ে আসা তাজা রক্ত। পচে যাওয়া পাতা, ফার্ন, সব মিলিয়ে জায়গাটা যেন মৃত্যুর একটা অপরূপ সুন্দর ফাঁদ। আমি দৃশ্যটাকে অনেকটা এভাবে দেখি।
প্রকৃতি যেন একটা ভীষণ ব্যস্ত আধুনিক মেট্রোপলিটন শহরের মতো। দারুণ একটা তুলনা। তাই না? সবাই সেখানে পাগলের মতো ছুটছে, কিন্তু শহরটা নিজে কারোর জন্য এক মুহূর্ত থেমে থাকে না। কারোর জন্য তার কোনো মায়া নেই। এখানে সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল ডারউইনের তত্ত্ব কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই প্রাকৃতিক পরিবেশ মানুষের আরামায়েশের কথা ভেবে তৈরি হয়নি। বরং উল্টো মানুষকে তার চারপাশের এই পরিবেশের সাথে মানিয়ে নিয়ে বাঁচতে হয়। একদম। আর হার্ডির চরিত্রগুলো ঠিক এই নিয়মেরই শিকার। আপনি যদি টেস অব দ্য ডিউরবারভিলসে টেসের কথা ভাবেন, যখন সে ফসলের মাঠে কাজ করে, হার্ডি কিন্তু তাকে আলাদা কোনো রাজকন্যা বা বিশেষ কেউ হিসেবে দেখান না। সে তো রীতিমতো প্রকৃতিরই একটা অংশ হয়ে যায়। ঠিক, টেস ওই মাঠের ওই প্রকৃতিরই একটা অবিচ্ছেদ্য অংশ। সে রোদে পুড়ছে, ঘামে ভিজছে, ঠিক ওই মাঠের ফসলগুলোর মতোই সে প্রকৃতির নিয়মে বাঁধা। মানে মানুষ যতই ভাবুক সে তার ভাগ্যের নিয়ন্ত্রক, শেষ পর্যন্ত প্রকৃতির সেই আদিম বুননের কাছে তাকে হার মানতেই হয়। হ্যাঁ, তার ব্যক্তিগত ইচ্ছা বা আকাঙ্ক্ষার আসলে বৃহত্তর প্রাকৃতিক নিয়মের কাছে কোনো মূল্যই নেই। এই ব্যাপারটা কিন্তু রীতিমতো ভয়ঙ্কর। অর্থাৎ প্রকৃতির কাছে আমরা একেবারে স্পেশাল কিছু নই। আচ্ছা, আমরা তো এতক্ষণ বাইরের প্রকৃতির বিষাণতা নিয়ে কথা বললাম। হ্যাঁ। এবার যদি একটু ভেতরের দিকে তাকাই। ভেতরের প্রাণী সত্তার কথা বলছেন? হ্যাঁ, ডারউইনের তত্ত্ব তো শুধু বাইরের জগৎকে ব্যাখ্যা করেনি, আমাদের ভেতরের প্রাণীসত্তাকেও উন্মোচিত করেছে। এখানেই বিষয়টি সত্যি দারুণ কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। মানুষের প্রেম, আকাঙ্ক্ষা, বংশগতি এগুলো হার্ডির লেখায় কিভাবে আসছে? ডারউইন মানুষের ভেতরের এই প্রাণীসত্তাকে যেভাবে ব্যাখ্যা করেছেন, হার্ডি সেটাকে সাহিত্যের এক নতুন মাত্রায় নিয়ে গেছেন। আপনি বংশগতি বা হেরিডিটির কথাই ধরুন না। আগে তো মনে করা হতো উচ্চ বংশ বা ভালো রক্ত মানেই মহৎ কিছু। হ্যাঁ, কিন্তু ডারউইনের তত্ত্ব অনুযায়ী বংশগতি শুধু কিছু শারীরিক বা মানসিক বৈশিষ্ট্যের আদান-প্রদান মাত্র। টেসের পরিবার যখন জানতে পারে যে তারা এক সময়কার প্রবল প্রতাপশালী ডি আরবাভিল বংশের বংশধর, তারা ভাবে এটা বোধহয় রাতারাতি তাদের ভাগ্য বদলে দেবে। ঠিক, কিন্তু হার্ডি দেখান এই আভিজাত্যের ইতিহাস তাদের কোনো সাহায্য তো করেই না, বরং এটা অনেকটা ভূতাত্ত্বিক ক্ষয়ের মতো। ভূতাত্ত্বিক ক্ষয় মানে পাথর যেমন আস্তে আস্তে ক্ষয়ে যায়। একদম। ওই পুরনো রক্ত তাদের ভেতরে এমন কিছু ত্রুটি বা অবক্ষয় নিয়ে আসে যা খুব ধীরে ধীরে তাদের সম্পূর্ণ ধ্বংসের দিকে নিয়ে যায়। ঠিক যেন একটা জেনেটিক অভিশাপ। জুড দি অবস্কিউর উপন্যাসেও তো একই ব্যাপার দেখা যায়, তাই না? হ্যাঁ, জুডের পারিবারিক নাম ফলির দিকে তাকালেই বোঝা যায়। নামের মধ্যেই তো একটা ফ্ল বা ত্রুটির ইঙ্গিত লুকিয়ে আছে। চমৎকার ধরেছেন। তবে এই ভেতরের প্রাণীসত্তার সবচেয়ে চমকপ্রদ প্রয়োগটা হার্ডি করেছেন ডারউইনের যৌন নির্বাচন বা সেক্সুয়াল সিলেকশন তত্ত্বের মাধ্যমে। এই সেক্সুয়াল সিলেকশন বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতেন। ডারউইন দেখিয়েছিলেন প্রাকৃতিক জগতে শুধু টিকে থাকাটাই শেষ কথা নয়, প্রজননের জন্য সঙ্গীকে আকৃষ্ট করাটাও সমান জরুরি। যেমন ধরুন, পুরুষ ময়ূর বা বার্ড অফ প্যারাডাইস কিভাবে তাদের উজ্জ্বল পালক প্রদর্শন করে। স্ত্রী পাখিকে আকৃষ্ট করার জন্য তারা অদ্ভুত সব নাচ বা কসরত দেখায়। ঠিক তাই। একটু থামাই আপনাকে। আপনি কি ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড উপন্যাসে সার্জেন্ট ট্রয়ের সেই বিখ্যাত তলোয়ার ঘোরানোর দৃশ্যটার কথা বলছেন? হ্যাঁ, ওই দৃশ্যটাই। সত্যি বলতে কি, আমি যখন প্রথম দৃশ্যটা পড়েছিলাম আমার মনে হয়েছিল এটা বোধহয় জাস্ট একটা রোমান্টিক অ্যাকশন সিন। হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগ মানুষই কিন্তু তাই ভাবে। কিন্তু ডারউইনের লেন্স দিয়ে দেখলে দৃশ্যটার আসল অর্থ বোঝা যায়। তার মানে ট্রয় সেখানে আসলে সার্জেন্ট ট্রয় ঠিক কি করছে সেখানে? সে তার উজ্জ্বল লাল রঙের ইউনিফর্ম পরেছে আর ব্যাতশেবার চোখের সামনে তলোয়ার দিয়ে আলোর ঝলকানি তৈরি করছে। সে ব্যাতশেবার চারদিকে একটা জাদুকরী ঘোর তৈরি করে ফেলে। ও, এটা কোনো সাধারণ তলোয়ারের খেলা নয় তাহলে? একদমই না। এটা মূলত সেই প্রাণীজ প্রবৃত্তির হুবহু সাহিত্যিক রূপ। ট্রয় এখানে সেই পুরুষ পাখি যে তার পালকের রং আর দৈহিক সক্ষমতা দেখিয়ে সঙ্গীকে মোহাচ্ছন্ন করছে। আর ব্যাতশেবা, সে তো ভীষণ বুদ্ধিমতা একটা চরিত্র। বুদ্ধিমতী হওয়া সত্ত্বেও তার সেই আদিম নারীসুলভ প্রবৃত্তির কাছে পরাস্ত হয়ে সে ট্রয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে। এখানে তাদের স্বাধীন ইচ্ছার চেয়ে তাদের ভেতরের বিবর্তনগত প্রোগ্রামিংটাই বেশি কাজ করছে। ওয়াও, তার মানে তলোয়ারের ওই রোম্যান্টিক দৃশ্যটা আসলে লাখ লাখ বছরের বিবর্তনের একটা মেটিং ডান্স। এটা সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা ব্যাপার। হার্ডির লেখার ম্যাজিকটাই এখানে। কিন্তু
এখানে আমার একটা বড় প্রশ্ন আছে। আমরা যদি আরবেলা বা ট্রয়ের মতো চরিত্রগুলোর দিকে তাকাই, তারা তো ভবিষ্যৎ নিয়ে ভাবে না, তারা শুধু বর্তমানের জন্য বাঁচে। হ্যাঁ, তাদের মূল চালিকা শক্তিই হল এই টিকে থাকা আর প্রজননের আদিম প্রবৃত্তি। তো আমার প্রশ্নটা হলো, যদি মানব আচরণ কেবলই বিবর্তন, বংশগতি আর প্রাণীজ প্রবৃত্তির ফল হয়, তাহলে এই চরিত্রগুলোর কি নিজেদের কোনো দায়বদ্ধতা নেই? খুব গভীর একটা প্রশ্ন। তারা কি শুধুই কিছু জৈবিক রোবট, যারা শুধু ডিএনএর কোড অনুযায়ী কাজ করে চলেছে? যদি তাই হয়, তাহলে সমাজ তো আর টিকতে পারে না, মানুষ তো আর পশুর মতো যা খুশি তা করতে পারে না। এটা অত্যন্ত জটিল একটা দার্শনিক সংকট, এবং হার্ডি ঠিক এই জায়গাটিতেই সবচেয়ে বেশি আঘাত করেছেন। তিনি সমাজ আর প্রকৃতির মধ্যে একটা বিশাল দ্বন্দ্বের দেওয়াল তুলে ধরেছেন। দ্বন্দ্বটা ঠিক কীরকম? মানুষ যখন জঙ্গল থেকে বেরিয়ে এসে সমাজ গড়ল, তখন তারা কিছু কৃত্রিম নিয়ম, আইন আর নৈতিকতা তৈরি করল। যেমন ধরুন বিবাহ প্রথা কিংবা তথাকথিত পবিত্রতার ধারণা। কিন্তু মানুষের ভেতরে তো সেই কোটি কোটি বছরের প্রথিত আদিম নিয়মগুলো তখনও রয়ে গেছে। একদম। টিকে থাকা আর প্রজনন, এই আদিম প্রবৃত্তিগুলো তো আর রাতারাতি উধাও হয়ে যায় না। সমাজের তৈরি করা কৃত্রিম আইন আর প্রকৃতির আদিম নিয়মের মধ্যে যে সংঘাত, সেখানেই হার্ডি চরিত্রগুলোর ট্র্যাজেডি শুরু হয়। টেসের জীবনের ট্র্যাজেডিটা তো এখানেই, তাই না? ঠিক তাই। একটু খেয়াল করলেই বোঝা যায়, প্রকৃতির নিয়মে টেস মোটেও কোনো অপরাধী নয়। সে প্রকৃতির একটি সাধারণ স্বাভাবিক নিয়মেই জীবন এবং প্রজননের ধারায় অংশ নিয়েছে। কোনো প্রাণী তো আর প্রজননের পর সমাজচ্যুত হয় না। রাইট। কিন্তু সমাজের তৈরি করা কৃত্রিম নিয়ম আর নৈতিকতার চোখে টেসকে পতিত বা অপবিত্র বলে দাগিয়ে দেওয়া হয়। সমাজ তাকে নির্মমভাবে প্রত্যাখ্যান করে। হার্ডি মনোকো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে আমরা নিজেদের যতই সভ্য দাবি করি না কেন, আমাদের তৈরি সমাজ ব্যবস্থা আসলে প্রকৃতির অকৃত্রিম বাস্তবতার সাথে চরমভাবে সাংঘর্ষিক। এবং সমাজের এই দ্বিমুখী আচরণটাই টেসের মতো চরিত্রগুলোকে ধ্বংস করে দেয়। আচ্ছা, ব্যাপারটা যদি এমনই হয়, তাহলে মানুষের মানসিক অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়? মানুষ যখন বুঝতে পারে যে সে নিজের ইচ্ছার চেয়ে প্রবৃত্তিরই বেশি দাস, এবং প্রকৃতির কাছে তার ব্যক্তিগত সুখ-দুঃখের কোনো মূল্য নেই। হ্যাঁ, তখন তো একটা গভীর মনস্তাত্ত্বিক শূন্যতা তৈরি হবার কথা। 19 শতকের এই সময়টাকে তো এজ অফ ডাউট বা সংশয়ের যুগ বলা হতো। মানুষের চিরায়ত বিশ্বাসগুলো ভেঙে পড়ছিল তখন। ঈশ্বর বা এক দয়ালু সৃষ্টিকর্তা ধারণার যে পতন ঘটল, হার্ডি সেটাকে তার উপন্যাসে কিভাবে রূপ দিয়েছেন। খুব সুন্দর একটা পয়েন্ট ধরেছেন। দয়ালু ঈশ্বরের জায়গাটা হার্ডির দর্শনে দখল করে নেয় ইম্যানেন্ট উইল, বা এক অন্ধ, অনুভূতিহীন মহাজাগতিক শক্তি। এই ইম্যানেন্ট উইল বিষয়টা আসলে কি? এটা কি কোনো বদরাগী ঈশ্বর যে মানুষকে কষ্ট দিতে ভালোবাসে? না, বিষয়টা ঠিক তা নয়। একটা বদরাগী ঈশ্বর অন্তত আপনার অস্তিত্বকে স্বীকার করে, আপনাকে শাস্তি দেওয়ার জন্য হলেও সে আপনার দিকে মনোযোগ দেয়। মানে একটা সম্পর্ক অন্তত থাকে। ঠিক। কিন্তু ইম্যানুয়েন্ট উইল হল এমন একটা শক্তি যার কোনো অনুভূতি নেই, কোনো উদ্দেশ্য নেই। এটা অনেকটা একটা বিশাল অন্ধ ঘড়ির কাঁটার মতো, যা শুধু মহাবিশ্বকে যান্ত্রিকভাবে চালিয়ে নিচ্ছে। তার মানে এই শক্তির কাছে মানুষের জীবন, হাসি, কান্না, প্রেম, মৃত্যু সবকিছুই চরম অর্থহীন। একেবারে অর্থহীন। কে বাঁচল আর কে মরল, সে বিষয়ে এই মহাজাগতিক শক্তির কোনো ভ্রুক্ষেপ নেই। উফ, এই মহাজাগতিক উদাসীনতা বা তুচ্ছতার কথা বলতে গেলেই আমার এই পেয়ার অফ ব্লু আইজ উপন্যাসের হেনরি নাইটের সেই বিখ্যাত দৃশ্যটার কথা মনে পড়ে যায়। এই দৃশ্যটা তো রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো। দৃশ্যটা সত্যিই অসাধারণ। একটু কল্পনা করুন, হেনরি নাইট একজন আধুনিক বিজ্ঞানমনস্ক মানুষ। নিজের আরামদায়ক ড্রয়িং রুমে বসে সে হয়তো অ্যাকোরিয়ামের ছোট জুপ্ল্যাঙ্কটনগুলোর উপর প্রভুত্ব ফলায়। নিজেকে সৃষ্টির সেরা জীব ভাবে। হ্যাঁ, কিন্তু সেই একই মানুষটি যখন একটি নামহীন পাহাড়ের খাদের কিনারে শূন্যে ঝুলতে থাকে, তখন তার সব অহংকার ধুলোয় মিশে যায়। সে জীবন আর মৃত্যুর ঠিক মাঝখানে ঝুলে আছে। আর ঠিক সেই মুহূর্তে তার চোখের সামনে পাথরের গায়ে সে একটা জীবাশ্ম বা ফসিল দেখতে পায়। হ্যাঁ, একটা ট্রাইলোবাইটের ফসিল। লাখো কোটি বছর আগের একটা প্রাণী। হেনরি নাইট যখন খাদের কিনারে ঝুলে মৃত্যুর প্রহার গুনছে, তখন ওই পাথরে পরিণত হওয়া জীবাশ্মের মৃত চোখ যেন সোজা তার দিকে তাকিয়ে থাকে। ঠিক বলেছেন। ওই চোখের দৃষ্টিতে কোনো করুণা নেই, কোনো আবেগ নেই। ওটা যেন নাইটকে বুঝিয়ে দিচ্ছে, আমি লাখো বছর আগে এখানে মরে পাথর হয়ে আছি, আর তুমিও আজ বা কাল মরে এই প্রকৃতির বুকেই মিশে যাবে। একদম।
প্রকৃতির কাছে তুমি আর আমি সমান। আমি নিজের একটা অনুভূতির সাথে একে মেলাতে পারি। অনেক সময় রাতের পরিষ্কার তারাভরা আকাশের দিকে তাকালে মহাবিশ্বের বিশালতার সামনে নিজেকে ধূলিকণার মতো ক্ষুদ্র মনে হয় না? খুব পরিচিত একটা অনুভূতি। হার্ডি যেন হেনরি নাইটের ওই দৃশ্যটা দিয়ে সেই অনুভূতিকেই আরও তীব্র এবং ভয়ঙ্কর রূপ দিয়েছেন। তিনি আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে শুধু বিশালতার দিক দিয়েই নয়, ডিপ টাইম বা মহাকালের বিচারেও আমরা তুচ্ছ। ওই পাহাড়ের পাথরগুলো বা ওই ট্রাইলোবাইট আমাদের মানব অস্তিত্বের চেয়ে কোটি কোটি গুণ প্রাচীন। সেখানে একজন মানুষের বেঁচে থাকা বা মরে যাওয়া প্রকৃতির কাছে কিছুই যায় আসে না। টেসের ক্ষেত্রেও তো আমরা প্রকৃতির এই একই ভয়াবহ নির্লিপ্ততা দেখি। হ্যাঁ, টেসের সন্তান যখন মারা যায়, সমাজ তাকে একঘরে করে রাখে। টেস চরম মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে যায়, কিন্তু প্রকৃতি কি তার জন্য এক মুহূর্তের জন্য শোক পালন করে? একেবারেই না। গাছপালা আগের মতোই সবুজ থাকে। সকাল হলে পাখিরা ঠিক আগের মতন আনন্দে গান গায়। মানুষের ব্যক্তিগত শোক প্রকৃতির এই বিশাল ক্যানভাসে একটা আঁচড়ও কাটতে পারে না। এই যে বিপুল এক শূন্যতা আর প্রকৃতির এই ভয়াবহ উদাসীনতা, এটা তো যে কাউকেই চরম হতাশ করে তুলবে। আমার তো মনে হচ্ছে পুরো দর্শনটাই ভীষণ নিরাশাবাদী বা পেসিমিস্টিক। বেঁচে থাকার কোনো অর্থই তো থাকে না তাহলে। আপাতদৃষ্টিতে হার্ডিকে চরম নিরাশাবাদী মনে হওয়াই স্বাভাবিক, এবং অনেকেই কিন্তু তাকে সেই অপবাদ দিয়েছেন। তো আপনি বলছেন তিনি নিরাশাবাদী ছিলেন না? আমরা যদি একটু বড় পরিসরে চিন্তা করি, তবে দেখব যে এই তুচ্ছতা বা শূন্যতাবোধ শুধু হতাশার গল্প নয়। ডারউইনের তত্ত্বের মতোই হার্ডির দর্শনেও একটা অত্যন্ত প্রচ্ছন্ন কিন্তু শক্তিশালী আশাবাদ লুকিয়ে আছে। আশাবাদ? এত কিছুর পর? হ্যাঁ, যাকে বলা যায় এভলিউশনারি মেলিওরিজম বা বিবর্তনমূলক আশাবাদ। মানে এত হতাশার মধ্যেও আশার আলো, সেটা কিভাবে সম্ভব? একটু বুঝিয়ে বলবেন? ডারউইন কি দেখিয়েছিলেন? তিনি দেখিয়েছিলেন যে সমস্ত প্রাণীর শেকড় আসলে একটাই। এই পৃথিবীর বুকে হেঁটে চলা প্রতিটা মানুষ, প্রতিটা প্রাণী, এমনকি ওই লতাপাতাগুলো, সবাই আমরা এক আদিম উৎস থেকে এসেছি। ঠিক। হার্ডিও এই বৈজ্ঞানিক সত্যটাতে প্রবলভাবে বিশ্বাস করতেন, আর এই বিশ্বাস থেকেই তিনি এক নতুন নৈতিকতার জন্ম দিয়েছিলেন। নতুন নৈতিকতা বলতে? কোর থেকে এসে থাকে, যদি আমরা সবাই সেই অন্ধ ইম্যানেন্ট উইল বা প্রাকৃতিক নিয়মের কাছে সমানভাবে অসহায় হই। তাহলে তো একে অপরের প্রতি আমাদের আরও বেশি সহানুভূতিশীল হওয়া উচিত। একদম। যেহেতু প্রকৃতি আমাদের প্রতি কোনো মায়া দেখাবে না, তাই আমাদের উচিত একে অপরের প্রতি মায়া দেখানো। মানুষের এই পারস্পরিক সহানুভূতি আর ভালোবাসাই হল প্রকৃতির নিষ্ঠুরতার বিরুদ্ধে আমাদের একমাত্র ঢাল। অসাধারণ একটা দৃষ্টিকোণ। তার মানে আমাদের ক্ষুদ্রতা আর অসহায়ত্বই আমাদের একে অপরের কাছাকাছি নিয়ে আসার সবচেয়ে বড় কারণ হতে পারে। হ্যাঁ, এটাই হার্ডির মূল মেসেজ ছিল। এই পুরো আলোচনা থেকে একটা বিষয় কিন্তু একেবারে স্ফটিকের মতো পরিষ্কার হয়ে যায়। বিজ্ঞান শুধু ল্যাবরেটরির চার দেয়ালে বা নিরস গবেষণাপত্রেই আটকে থাকে না। একদমই না। বিজ্ঞান আমাদের সাহিত্য, শিল্প এবং মানব সত্তাকে গভীরভাবে প্রভাবিত করে। চার্লস ডারউইনের একটা যুগান্তকারী বৈজ্ঞানিক তত্ত্ব কিভাবে সাহিত্যকে প্রভাবিত করেছে আর কিভাবে মানুষের নিজেকে ব্যাখ্যার দৃষ্টিভঙ্গি একেবারে শেকড় থেকে পাল্টে দিয়েছে, টমাস হার্ডির উপন্যাসগুলো তার সবচেয়ে বড় প্রমাণ। আর সবচেয়ে মজার ব্যাপার হল 1859 সালের এই দ্বন্দ্বগুলো কিন্তু আজও শেষ হয়ে যায়নি। ঠিক বলেছেন। আধুনিক প্রযুক্তি আর সভ্যতার আমরা যতই উন্নতি করি না কেন, আমাদের ভেতরের আদিম প্রাণিজ প্রবৃত্তি আর আধুনিক সমাজের জটিল নিয়মকানুনের মধ্যে সংঘাতটা আজও সমানে চলছে। হার্ডি তার উপন্যাসের মধ্য দিয়ে ডারউইনের সেই বৈজ্ঞানিক সত্যগুলোকে শুধু তাত্ত্বিক স্তরে রাখেননি, বরং এক মানবিক এবং আবেগঘন রূপ দিয়েছেন। তিনি দেখিয়ে দিয়েছেন যে আমরা আসলে প্রকৃতির বাইরের কেউ নই, বরং এই বিশাল, জটিল এবং উদাসীন প্রাকৃতিক বুননেরই একটা ক্ষুদ্র সুতো মাত্র। হ্যাঁ, ঠিক তাই। আর সেই সুতো হয়েই আমরা এই আধুনিক পৃথিবীতে বেঁচে থাকার, প্রেম করার আর টিকে থাকার নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছি। ডারউইন এবং হার্ডির এই পুরো আলোচনাটা শোনার পর একটা প্রশ্ন কিছুতেই মাথা থেকে যাচ্ছে না। কি প্রশ্ন? যদি সত্যি আমাদের অধিকাংশ সিদ্ধান্ত, আমাদের প্রেম, আমাদের ভালোবাসা, আমাদের বেঁচে থাকার লড়াই, সবকিছুই লাখ লাখ বছরের বিবর্তন আর নিখাত জৈবিক প্রবৃত্তির ফসল হয়, তবে এই যে আমরা নিজেদের এত সভ্য বলে দাবি করি, আমাদের আধুনিক সমাজের তথাকথিত নৈতিকতা বা নীতিবোধ, এগুলো কি নিছকই এক বিশাল বিভ্রম নয়? আমরা কি কেবলই মহাবিশ্বের সামনে নিজেদের অন্যান্য প্রাণীর চেয়ে একটু বেশি উন্নত বা শ্রেষ্ঠ প্রমাণের জন্য এই নৈতিকতার ভঙ্গুর মুখোশটি পরে আছি? এই মুখোশ খুলে ফেললে আমরা আসলে ঠিক কতটা প্রাণী আর কতটা মানুষ
এই প্রশ্নটাই বরং রয়ে যাক সবার ভাবনার জন্য।